ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল থেকে শফিক মুন্সি। মুন্সি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তো আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এখনকার পরিস্থিতি আসলে কেমন দেখছেন, এ নিয়ে বিস্তারিত জানাবেন। আমাকে দেখে মনে হতে পারে আমি হয়তোবা কোনো জলাশয়ে আসলে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পানির নিচে কিন্তু আসলে বরিশালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেটাকে বলে বটতলা থেকে চৌমাথা নবগ্রাম সড়ক। এই সড়কটির অবস্থান কিন্তু এই পানির নিচে, এবং এভাবে যে পানি জমে আছে এখানে, এটা কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণেই হয়েছে। রিমাল গত 48 ঘন্টা আগে তার প্রভাব কিন্তু শেষ করেছে, বাংলাদেশের স্থলভাগ ত্যাগ করেছে, কিন্তু বরিশালে কিন্তু রিমালের প্রভাব এখনো দেখা যাচ্ছে। এই নবগ্রাম সড়ক কিন্তু গত 72 ঘন্টা যাবতই এভাবে পানিবন্দী এখানকার মানুষ। আপনাকে আরেকটু যদি জানাই, আমি এখন আপনাকে যে দেখাচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী এবং বরিশাল সদর আসনের সাংসদ, তার বাড়ি ঠিক পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর বাড়ির সামনেই কিন্তু পানিবন্দী হয়ে আছে বরিশালের মানুষ। এবং এই যে সড়ক, এই সড়কে একটি সরকারি কলেজ ছাড়াও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো সকালে আমরা কিন্তু এখানে এসে দেখেছি যে সেসব জায়গায় শিক্ষার্থী যারা এবং বিভিন্ন অফিসে যারা যাওয়ার জন্য আসলে বের হয়েছেন, তারা কতটা নিদারুণ আসলে কষ্টের মধ্যে আছেন। তারা এই পানি জমে থাকার কারণে তাদের দৈনন্দিন যে কার্যক্রম, সে কার্যক্রম প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে, এবং এই পানির কারণে কিন্তু সুপেয় পানিরও একটা অভাব দেখা দিয়েছে। একই সাথে কিন্তু এই যে রাস্তাটি, এই রাস্তাটির দুই পাশে কিন্তু কয়েক হাজার বাসিন্দা, এই বাসিন্দারা কিন্তু রিমালের প্রভাবে যে এই যে পানিটা জমে আছে, সেই জমে থাকা পানির জলাবদ্ধতায় কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছে। এবং আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন আমাদের, তারা আশ্বস্ত করেছেন যে এই পানি যত দ্রুত সম্ভব পারা যায় তারা নিষ্কাশনের ব্যবস্থা করবেন। কিন্তু রিমালের 3 দিন পার হয়ে গেল, এখনো যেহেতু জলাবদ্ধতা যায়নি, তো ক্ষোভে এক প্রকার ফুঁসছেন এই এলাকার মানুষজন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে রিমাল পরবর্তী যে জলাবদ্ধতা এবং বিভিন্ন ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। জেনিয়া। দর্শক, এখন আমরা যাব ভোলায়। ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, আপনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন ক্ষয়ক্ষতি সম্পর্কে, এখনকার ভোলার পরিস্থিতি কেমন দেখছেন? লিনিয়া, এখন যে অবস্থা বিরাজ করছে, টানা 4 দিন ধরে যে উপকূলের মানুষ বিধ্বস্ত অবস্থায় ছিল, এবং আজকে সকালে বলা যায় যে উপকূলে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। বিশেষ করে যারা জেলে রয়েছেন তারা কিন্তু আজকে সকাল থেকে নেমে পড়েছেন, কারণ গতকালকে থেকে আমরা দেখেছি উপকূলের যে অবস্থা, কালকেও কিন্তু নদী উত্তাল ছিল এবং বৈরী আবহাওয়া বিরাজ করছিল। এবং আরেকটি যে তথ্য জানিয়ে রাখছি, উপকূলের কিন্তু এই যে জলোচ্ছ্বাস হয়েছিল এবং মেঘনার পানি যে বিপদসীমার উপরে প্রবাহিত হয়েছিল, এ কারণে কিন্তু আপনার প্রায় 30টির অধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে, এবং এখনো অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি রয়েছে। আমি রয়েছি ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতলি সাইক্লোন সেন্টার সংলগ্ন একটি স্পটে। এখানে আপনি দেখতে পাচ্ছেন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং এখানেও বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এবং আমরা দেখেছি গতকাল বিকালে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে, যেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, সেই ত্রাণ কিন্তু নিজে সরজমিনে এসে ক্ষতিগ্রস্তদের মাঝে কিন্তু ত্রাণ বিতরণ করে গেছেন। এবং জেলা প্রশাসক বলছিলেন যে ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে 375 মেট্রিক টন চাল এবং 18 লাখ টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, এবং সেই ত্রাণ বিতরণ কার্যক্রম কিন্তু চলছে, এমনটি জেলা প্রশাসক বলছিলেন। তো এছাড়াও যে ঝড়ে সর্বমোট মৃত্যুর ঘটনা ঘটেছে 5 জনের। তো এখানে সরকারি তালিকায় 3 জনের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তাদেরকেও সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও যেহেতু ঝড় সংলগ্ন ঝড় বিষয়ে যে আরো 2 জন ব্যক্তির মৃত্যু হয়েছে, তাদেরকেও সহায়তার কথাও কিন্তু তিনি বলছিলেন। এবং পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলছিল, এই ঝড়ের প্রভাবে ঢেউয়ের তোড়ে কিন্তু ভোলায় প্রায় 11 কিলোমিটারের অধিক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েক কিলোমিটার বাঁধ, এবং সেই বাঁধ মেরামতের কাজ কিন্তু করছে। এবং মৎস্য বিভাগেরও ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে অসংখ্য
পুকুর এবং মাছের ঘের রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ, এমনটি মৎস্য কর্মকর্তা আমাদেরকে বলছিল। এবং তারা বলছিল যে ক্ষয়ক্ষতির যে তালিকা সেটি তৈরি করছে। সর্বশেষ যে তথ্যটি জানাতে চাই, ভোলাতে যে কিন্তু 5,000-এর মতো আংশিক ঘর বিধ্বস্ত হয়েছে এবং 2,000 ঘর কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। সেই তালিকা তৈরির পর কিন্তু এই বরাদ্দটি এসছে এবং সেটি বিতরণ চলছে এবং আজকে বিকেল নাগাদও কিন্তু সেই বিতরণ কার্যক্রম চলবে বলে আমরা জানতে পেরেছি। তো লিনিয়া, এ ছিল আমার কাছে ঘূর্ণিঝড় পরবর্তী যে উপকূলের যে অবস্থা তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া, এবার আমরা বাগেরহাটে যাব। বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন এস সোহান। সোহান, আপনি আমাদেরকে বাগেরহাটের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। বাগেরহাটে মূলত ঘূর্ণিঝড়ের আজকে পঞ্চম দিন। ঘূর্ণিঝড় শেষ হলেও বাগেরহাটে কিন্তু ঘূর্ণিঝড়ের ক্ষত শেষ হয়নি। বাগেরহাট শহর, মোড়লগঞ্জ পৌরসভা, মোংলা পৌরসভা এবং বাগেরহাটের নিম্ন অঞ্চল কিন্তু এখনো জলমগ্ন রয়েছে। বাগেরহাটের 5 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আমরা বাগেরহাটে এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি ক্ষতি হয়েছে মোরেলগঞ্জ উপজেলায়। মোরেলগঞ্জ উপজেলার বহরবনিয়া, খারইখালী, ভাইজোড়া সহ বিভিন্ন এলাকার মানুষ এখনো পানিবন্দী রয়েছে এবং আমরা খোঁজ নিয়ে জেনেছি তারা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে এবং নানা ধরনের সমস্যায় ভুগছে। এবং এই ঘূর্ণিঝড়ের ফলে বৈদ্যুতিক খুঁটি, বৈদ্যুতিক লাইন যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এখনো কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। এখনো 3 লক্ষের উপরে মানুষ কিন্তু বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে এবং বিদ্যুৎ সংযোগের বাইরে থাকার ফলে তারা কিন্তু মুঠোফোন নেটওয়ার্কের বাইরেও আছে, যার ফলে জেলা প্রশাসন বা অন্যান্য যে সংস্থা এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সেগুলো কিন্তু সঠিকভাবে সম্পন্ন করতে পারছে না। এছাড়া আমরা যদি একটু উপকূলীয় জেলা বাগেরহাটের বাঁধের দিকে যাই, এই ঘূর্ণিঝড়ে কিন্তু প্রচুর পরিমাণ বাঁধের ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী প্রায় 1.5 কিলোমিটার বাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো অবশ্য মেরামত শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। তবে পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের যে নির্বাহী প্রকৌশলী আল বিরনি সাহেব বলেছেন যে এখনো অনেক বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে, সে জায়গার তথ্য তাদের কাছে নেই, তবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বাগেরহাটের পরিস্থিতি জানছিলাম সহকর্মী সোহানের কাছ থেকে।